পুরনো মামলা নিষ্পত্তি, ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ আর সার্বিক আহরণে দক্ষতা বাড়িয়ে জুনের শেষ 10 দিনে প্রতিদিন 2,500 কোটি টাকা হারে রাজস্ব আদায় করতে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা সম্ভব হলে অর্থবছর শেষে ছাড়াতে পারে 4,15,000 কোটি টাকা। তারপরও ঘাটতি থেকে যাবে অন্তত 88,000 কোটি। বিশ্লেষকরা মনে করেন যে চলতি অর্থবছর টেনে টুনে 4 লাখ কোটির ঘর ছাড়ালেও বড় সংখ্যা রয়েছে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। শুধু দক্ষিণ এশিয়া নয়, কর জিডিপির অনুপাতে বিশ্বের সিংহভাগ দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বহু বছর ধরে সংস্কারের কথা বলা হলেও তার বেশিরভাগই রয়ে গেছে কাগজে কলমে। ফলে কম বেশি লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে বরাবরই ব্যর্থ থাকে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য বলছে, চলতি অর্থ বছরের 11 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 81,000 কোটি টাকা, অর্থাৎ 4,42,000 কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে 3,60,000 কোটি টাকা। এছাড়া জুনের প্রথম 20 দিনে আহরণ হয়েছে 29,311 কোটি টাকা। সব মিলিয়ে 3,90,000 কোটি টাকার এক নতুন উচ্চতায় সংস্থাটি। তবুও থেকে যাচ্ছে বিপুল ঘাটতি। সার্বিক এনবিআর এর রাজস্ব আহরণ প্রক্রিয়ায় একটা দুষ্ট চক্র কাজ করে। একদিকে হচ্ছে হয়রানি কর্মকর্তাদের দ্বারা, আর একদিকে হচ্ছে ফাঁকি। এই যে হয়রানি ফাঁকির দুষ্ট চক্র থেকে যদি আমরা বের করতে পারি পুরো প্রক্রিয়াকে, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বদলের মাধ্যমে, তাহলে এই ঘাটতিগুলো ওভারটাইম কমবে। এটা রাতারাতি কমবে। এদিকে জুনের বাকি 10 দিনে আরও 25,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে মরিয়া এনবিআর। সেই হিসাবে দৈনিক যা 2,500 কোটি টাকা। মূলত পুরনো মামলা নিষ্পত্তি ও সার্বিক দক্ষতা বাড়িয়ে পূরণ করা হবে এই লক্ষ্যমাত্রা, যার মাধ্যমে একক অর্থ বছরে 4,15,000 কোটি টাকার নতুন মাইলফলকে যেতে চায় এনবিআর। প্রস্তাবিত বাজেটের সম্পদ। তবে চলতি অর্থ বছরে টেনে টুনে 4 লাখ কোটি টাকার ঘর পার হলেও বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে 6 লাখ কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা ঘিরে। সেজন্য দরকার অন্তত 50% প্রবৃদ্ধি। অনেক দেশে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, প্রজেকশন করা হয় পাস্ট পারফরমেন্সের উপরে বেস করে। বাংলাদেশে আসলে আমরা এখনও সেটা করতে পারি না, কাজে অনেকটাই নির্ভর করে সরকার মনে করে যে তারা কত রাজস্ব আদায় করতে পারবে, তার সঙ্গে আরও অতিরিক্ত যোগ করে রাজস্বের লক্ষ্যমাত্রাটা খুবই উচ্চাভিলাষী হয়ে পড়ে। প্রজেকশনের বিশ্লেষণে আমরা এখন না যাই, আমি বলছি চেষ্টাটা আরও জোরালোভাবে কি করতে পারে এবং পদক্ষেপের মধ্যে পরিবর্তন কি আনা যায় সেগুলোর উপর ফোকাস করা উচিত। চলতি অর্থ বছরে এনবিআর এর সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। আইএমএফ এর চাপে আরও 51,000 কোটি টাকা বাড়ানো হলেও পরে তা বাতিল করা হয়। মইনুল হাসান, 71, ঢাকা। মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 11টা 5 দালিয়ান জুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেছেন তিনি। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান। সেখান থেকে তারা যান হোটেল শাংগ্রিলাতে। দালিয়ান প্রদেশে 2 দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্সের বার্ষিক সভায় অংশ নেবেন তারেক রহমান। এর আগে মালয়েশিয়ায় স্থানীয় সময় বিকাল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। আগামী 26শে জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। দর্শক, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম IBFBর ভাইস প্রেসিডেন্ট জনাব MS সিদ্দিকী। জনাব MS সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিজনেসের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে প্রধানমন্ত্রীর এই যে সফর, সেটি আসলে দুদেশের বিনিয়োগ বাণিজ্যে মোটা দাগে কী ধরনের পরিবর্তন আনতে পারে? এবং আমরা জানতে পেরেছি যে 2টি প্রকল্পে প্রায় $75 কোটি বিনিয়োগ আসার একটা আলোচনা চলছে। আমরা আসলে এই ধরনের বিনিয়োগ টানার মতো পরিস্থিতিতে রয়েছে কিনা বর্তমান প্রেক্ষাপট নিয়ে সেটি আলোচনা করবেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আলোচনায় উনি উদারত আহ্বান জানিয়েছেন বড় বড় প্রজেক্টগুলোতে এনার্জিতে ইনভেস্ট করার জন্য, কারণ যেখানে আমাদের সবচেয়ে বেশি ঘাটতি ইনভেস্টমেন্টে, প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন। শুধু তাই নয়, বিজনেস প্রমোট করার জন্য, ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে সিগনেচার করার জন্য, কমপ্লিট করার জন্য টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন দুই সরকার প্রধান, যে 2027 সালের ভিতরে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সই করা হবে। এছাড়াও কিছু কোঅপারেশনের কথা বলেছেন, হালাল প্রোডাক্ট এবং মাইক্রোচিপস
যেটা যে দুটি ক্ষেত্রেও অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ আছে। আমাদের দেশ থেকে প্রচুর প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতে পারে, বাংলাদেশে প্রচুর ইন্ডাস্ট্রি হতে পারে হালাল প্রোডাক্টের, শুধু হালাল ফুড নয়, হালাল 10টি গ্রেডের হালাল প্রোডাক্ট এখন সারা পৃথিবীতে আমদানি এবং রপ্তানি হয়। তাতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি ছিল বিনিয়োগ এবং টেকনোলজি ট্রান্সফার, এই দুই ব্যাপারে একমত হয়েছেন। শুধু তাই নয়, একটি জয়েন্ট ইকোনমিক ফোরাম সেট আপ করার কথা একমত হয়েছেন, যেখানে নিয়মিত আইডিয়া এক্সচেঞ্জ করবে দুই সরকার, এবং বাংলাদেশের আরসেপের মেম্বারশিপ এবং আসিয়ানের মেম্বারশিপের ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, আমরা যদি আরসেপে জয়েন করতে পারি এবং আসিয়ানে জয়েন করতে পারি, তাহলে আমাদের বিজনেস প্রমোশন হবে, বুস্টিং হবে। কারণ আমাদের কাছে প্রায় 7 আর এখানে 15টা, প্রায় 20-25টা মার্কেট আমাদের এক্সপোর্টের জন্য ওপেন হয়ে যাবে। সুতরাং এই ওপেন হয়ে যাওয়ার কারণে প্রচুর বিনিয়োগ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা দেখা দিবে। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরটার ফোকাসটাই ছিল বিনিয়োগ এবং বিজনেসকে প্রমোট করা। সেই ব্যাপারে উনি সফল হয়েছেন বলে আমার মনে হয়। জনাব সিদ্দিকী, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই এই পর্যায়ে। আমরা জানি যে আমাদের অবকাঠামো এবং আসলে জ্বালানি খাতে বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে। চীন এই দুই জায়গায় অনেক এগিয়ে গেছে, আমাদের সেই সহায়তা দরকার, তারা সেটা ঠিক কিভাবে আমাদেরকে করতে পারে, এবং পাশাপাশি আমরা কিন্তু চীন থেকে সবচাইতে বেশি পণ্য আমদানি করি। তো আমরা আসলে সেই দেশটাতে রপ্তানি বাজারটা আসলে কিভাবে ধরতে পারে আরেকটু ভালোভাবে সেই বিষয়টি জানাবেন। আসলে বড় বড় প্রজেক্ট গুলোতে ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জিতে কিন্তু অলরেডি চায়না অনেক বিনিয়োগ করেছে, অনেক ঋণ দিয়েছে আমাদেরকে, এবং এটা অব্যাহত থাকবে বলে তাদের বিভিন্ন বক্তব্যে এটা আমরা বুঝতে পেরেছি। শুধু তাই না, যে বড় পদ্মা ব্যারেজ থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টে তারা আমাদেরকে অফার করে, আমাদের পোর্টে ইনভেস্ট করতে চায়। তবে আপনি যেটা বলছেন আমাদের এক্সপোর্ট যে বাড়ানো, সেখানেই মূল সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের সাথে, আমি যেটা বুঝতে পেরেছি, আমাদের সাথে আমাদের এক্সপোর্টার এবং ওদের আমদানিকারকের ভিতরে একটা কালচারাল গ্যাপ আছে। আমরা চাইনিজ কনজিউমারদের টেস্ট আমরা বুঝি না। সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে ওদের মনের মতো করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারতাম। এই ব্যাপারে আমাদের প্রচন্ড রকম ঘাটতি আছে। যেমন অনেক দেশ আছে, মনে করেন ভারতের কালচারের সাথে আমাদের কালচারের মিল, যদিও সেখানে নানা রকম ট্রেড ব্যারিয়ারের জন্য আমাদের এক্সপোর্ট বাড়ে না, কিন্তু ভারতের চাইনিজ মার্কেটে কিন্তু আমাদের কোনো ট্রেড ব্যারিয়ার নাই, নন টেরিফ ব্যারিয়ার নাই, কোনো টেরিফ ব্যারিয়ার নাই, কারণ তারা ভলান্টারিলি আমাদেরকে প্রায় 5,000 প্রোডাক্টের ডিউটি ফ্রি এন্ট্রির একটা সুযোগ দিয়েছে। এখন সেই সমস্যাটা সমাধান করার জন্য আরেকটা ব্যাপার আমি দেখেছি, যে ওরা যখন কিছু কিনতে চায় তখন বাল্কে কিনতে চায়। ওরা জিজ্ঞেস করে তোমরা আমাদেরকে 10,000 ফর এক্সাম্পল 10,000 ইউনিট দিতে পারবা কিনা। বাংলাদেশে তো তার সক্ষমতা আছে 2,000 বা 3,000 ইউনিট একটা প্রোডাক্ট দেওয়ার। এই ধরনের একটা সমস্যা আমি দেখেছি, যে চাইনিজ আমদানিকারকরা হতাশ হয়ে যায়। তবে এই সমস্যাটা সমাধান করার জন্য সবচেয়ে বড় যে অপশন আছে, সেটা হচ্ছে চাইনিজ ইন্ডাস্ট্রিগুলোকে বাংলাদেশে রিলোকেট করে তাদের প্রোডাক্টটাকেই তারা বাইব্যাক করে নিয়ে যাবে। এইখানে আমরা দেখেছি, আমি অনেক চাইনিজ ইনভেস্টরদের সাথে কথা বলে দেখেছি, যে ওই ধরনের ইন্ডাস্ট্রিগুলো নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়ে। যেমন কম্পিউটার চিপস, ওরা ইন্ডাস্ট্রিকে রিলোকেট করে বাংলাদেশে এনে চিপস তৈরি করে আবার চায়নাতে নিয়ে যেতে পারে, কারণ হিউজ ডিমান্ড আছে। কিন্তু বাংলাদেশে এই চিপসের ইন্ডাস্ট্রি করতে পারে না, কারণ আমাদের দেশে ট্রেন্ড এডুকেটেড শ্রমিক নেই আমাদের। জনাব সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইবিএবির ভাইস চেয়ারম্যান জনাব MS সিদ্দিকী। যাচ্ছি পরের খবরে। মাত্র 1 বছরের ব্যবধানে দেশে নেট মিটারিং রুফটপ সোলারের সক্ষমতা বেড়েছে দ্বিগুণ, বর্তমানে যা 1,500 মেগাওয়াটের উপরে। সিপিটির গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন যে পাকিস্তানের নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ বিপ্লব হলেও বাংলাদেশে সেই প্রবণতা নেই। এই খাতে ব্যাংক ঋণ ও সরকারি অর্থায়নের উপর বেশি নির্ভরতার তথ্য তুলে ধরে সিপিডি, যার পেছনে বড় কারণ উচ্চ শুল্ক হার, জটিল নীতি ও অর্থায়ন বৈষম্য। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন যে সব সরকারি অফিস ও শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি
জ্বালানি ব্যবহারের চেষ্টা শুরু করা হয়েছে। উৎসাহ দিতে সংসদ ভবনেও উৎপাদন হচ্ছে সৌরবিদ্যুৎ। প্রধানমন্ত্রীর চীন সফরেও এই খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয় নাই, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। গভর্নমেন্টের লিমিটেড রিসোর্সেস আমাদের জানেন, তো সেই লিমিটেড রিসোর্সের মধ্যে এখানে গভর্নমেন্ট টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কাজে আপনারা যদি যে কেউ আগে আসেন ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য অপরচুনিটি উইল বি প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। দর্শক, সোলার নিয়ে আয়োজিত সিপিডির সেমিনারে আমরা সরাসরি চলে যেতে চাই, সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। Both are going to get deployed behind the meter, and that will essentially impact the grid more. And the case that we usually have this conversation as an ecosystem partner with the utilities is to avoid the death spiral. You can't stop solar, you have to integrate solar and storage, and that's the key message that we are trying to bring up. And I think we are in a transition phase right now, so we haven't taken one approach as of yet, but that's where the grid is building up. Another question, I think we have covered the net metering policy. Another question about the agrovoltaics. That's not something that is, primarily in agriculture being used for. দর্শক, সোলার নিয়ে সিপিডি আয়োজিত সেমিনার চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। দেশের শিক্ষিত চোরেরা ব্যবসার নামে টাকা পাচার করেছে বিদেশে, যার ফল ভোগ করছেন সাধারণ মানুষজন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। এ সময় জ্বালানি সহ নানা সংকটে ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষোভের কথা বলেন ব্যবসায়ীরা। আর অর্থমন্ত্রী বলেছেন যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে যেতে ছাড়তে হবে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভরতা। বিস্তারিত প্রতিবেদনে। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় বিশ্লেষণে এই অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যাতে উঠে আসে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কথা। যদি তারা লিমিটটা ক্রস করেন, পুঁজিবাজার ও ব্যাংক খাতের লুটপাট নিয়ে সরকারকে কঠিন পদক্ষেপের আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, শিক্ষিত চোরেরা টাকা পাচার করেছে বিদেশে, যার ফল ভোগ করছেন সাধারণ মানুষজন। সেমিনারে মূল্যস্ফীতি, জ্বালানি অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। আর সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মনে করেন র্যাপিড চেয়ারম্যান। কতগুলো ব্যাংক আমরা প্রতিষ্ঠা করেছি, সেগুলো লুণ্ঠন হয়েছে। এখন সরকার দিচ্ছে 40,000 ইউর মানি মাই মানি, ওগুলাকে রিক্যাপিটালাইজেশন। চোরেরা থিপস, শিক্ষিত থিপস, দে লুটেড ইউর মানি, দে ওয়েন্ট আউট, অথবা এখানে হয়তো আছে কেউ বাট মানি ওয়েন্ট আউট অফ দ্য কান্ট্রি। সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না। The focus of this budget on improving the ease of doing business, deregulation, and reducing the cost of doing business is a very welcome step. বাস্তবতা হলো যে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সব মুখ থুবড়ে পড়ে আছে, এক্সিস্টিং ইন্ডাস্ট্রি। আর বন্ধ ইন্ডাস্ট্রির কথা তো বাদই দিলাম, ওরা কিভাবে সার্ভাইভ করে আই ডোন্ট নো। বাজেটের রাজস্ব আয় ও ঘাটতি অর্থায়ন নিয়ে শঙ্কার কথা জানান বক্তারা। বলেন, বাস্তবায়নের চাপ যাতে জনগণের কাঁধে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাজেটে আমাদের নানান রকমের ভারসাম্য নিশ্চিত করতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে আমরা যেন মানুষের জীবনের ভারসাম্য অনিশ্চিত না করে ফেলি। বিচ্যুতি ঘটছে, যে বিচ্যুতি বৃহত্তর সামাজিক বিচ্যুতির অংশ হিসাবে অত্যন্ত ক্ষতিকর হিসাবে আবির্ভূত হচ্ছে, এই বিষয়গুলোকে আমাকে ঠিক করতে হবে। অর্থমন্ত্রী বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বাজেট দিয়েছে সরকার। জানান, $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে ছাড়তে হবে আইএমএফ ও বিশ্ব ব্যাংক নির্ভরতা। আজকের প্রেক্ষাপটে একটি বাজেট করা খুব কঠিন, প্রত্যাশা অনেক বেশি। তো আমরা এগুলো সব চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ব্যালেন্সিং অ্যাক্টটা ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড। পুঁজিবাজার ও অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে আবারও অন্তত 2 বছর সময় চাইলেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। এই যে ভঙ্গুর থেকে স্থিতিশীলতা, উইল টেক 2 ইয়ার্স। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ব্রেক্সিট পরবর্তী 1 দশকে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ব্রিটিশ সরকার। ইউর সাথে বিচ্ছেদে সমৃদ্ধি ও অভিবাসন নিয়ন্ত্রণের যে স্বপ্ন দেখানো হয়েছিল
বাস্তবে তার পরিবর্তে অর্থনৈতিক স্থবিরতা, মূল্যস্ফীতি ও চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি যুক্তরাজ্য। ফলে দেশটির 60% অভিবাসী মনে করেন যে ব্রেক্সিটের লাভের তুলনায় ক্ষতির পাল্লা ভারী হয়েছে। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। 2016 সালের ঐতিহাসিক গণভোটে বিশ্বের সবচেয়ে বড় একক বাজার ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যুক্তরাজ্য। দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি অভিবাসী ইস্যুতে নাখোশ থাকায় এমন সিদ্ধান্ত নেন ব্রিটিশরা। তবে এক দশকের পথ চলায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বিচ্ছেদের সিদ্ধান্তকে এখন ভুল মনে করছে দেশটির সিংহভাগ নাগরিক। সম্প্রতি ব্যাংক অব ইংল্যান্ডের তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ অর্থনীতিবিদরা বলছেন, ব্রেক্সিটের ফলে গেল এক দশকে অর্থনীতির ক্ষতি হয়েছে 6 থেকে 8%। বিদেশি বিনিয়োগ কমেছে 18% পর্যন্ত, উৎপাদনশীলতা হারিয়েছে 4%। কঠোর অভিবাসন নীতিতে শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় বেড়েছে খরচ। এর আগে ইইউর সদস্য হওয়ায় যুক্তরাজ্যে অনেক বেশি অভিবাসন হচ্ছে, এমন ধারণায় বিশ্বাসী ছিলেন অধিকাংশ ব্রিটিশ জনগণ। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পাশাপাশি ইইউর নিয়মনীতিকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করতেন তারা। ব্রেক্সিটের পর নিজস্ব অভিবাসন ব্যবস্থা চালু করে যুক্তরাজ্য। এতে বন্ধ হয়ে যায় ইইউর অধিবাসীদের অবাধে কাজের সুযোগ। দক্ষ শ্রমিক বাছাইয়ের স্বাধীনতা পায় দেশটি। এছাড়া গেল এক দশকে বাণিজ্য চুক্তি হয়েছে বেশ কয়েকটি দেশের সাথে। পাশাপাশি নিজস্ব নীতি প্রণয়ন করে কৃষি, মৎস্য, পরিবেশ ও শিল্প খাতে। তবে সময়ের ব্যবধানে কম অভিবাসন, উন্নত সরকারি সেবা ও নতুন বাণিজ্যিক সুযোগের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি পূর্ণাঙ্গ রূপে। ইইউ সদস্যপদ না থাকায় সৃষ্টি হয়েছে নতুন নতুন বাধা। এতে প্রতিষ্ঠানগুলোর ব্যয় বৃদ্ধির পাশাপাশি কমেছে রপ্তানিও। এছাড়া ইইউর তুলনায় সীমিত হয়েছে নতুন বাণিজ্য চুক্তির লাভের পরিমাণও। বর্তমানে 60% অধিবাসী মনে করেন প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে ব্রেক্সিট। ফলে গণভোটে 52% জনগণের রায়ে লাভের তুলনায় ক্ষতির পাল্লা ভারী হয়েছে যুক্তরাজ্যে। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজেসি ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।